আগামী অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পাস, বরাদ্দ বাড়ল সামাজিক নিরাপত্তায়, কালো টাকা সাদা করার সুযোগ নেই। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে এনসিপির আবেদন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি। হোস্টেল পরিদর্শনে উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম, ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি, এ নিয়ে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি বলেছি, সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশনে এসে দিয়ে যাওয়া হয়েছিল, সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়, এবং ওনারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে। ওনারা বলেছেন এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে। যদি আপনাদের প্রশ্ন থাকে। বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি, আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা এসেছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি, যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এখানে এটা যেটা বলেছিলেন, একটি দলের কথা বলেছিলেন, ওনারা অলরেডি একটা প্রতীক পেয়েছে এবং এক্সিস্টিং যে প্রতীকগুলো আছে সেগুলা থেকে ওনারা আবার নিষ্পত্তি যদি হয়ে যায়, বর্তমানে ওনারা যে প্রতীকটা চেয়েছে এটা নাই, ফলে তো এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। ভবিষ্যতের যে প্রতীকগুলা আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক, কারণ বাংলাদেশের যে প্রতীকগুলো বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না। ফলে তো সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ওনার যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে বলে মনে করি না। সেখানে সিইসির কাছে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রতীক নিয়ে আলোচনা করেছেন। প্রতীক নিয়ে মানে সিইসির সাথে আলোচনা হয়েছে কিনা, হয়ে থাকলে উনি আপনাদেরকে আইনি বাধার বিষয়ে কোনো কিছু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি, সে বিষয়ে ব্রিফিং করছিল এনসিপি। আমরা এতক্ষণ সেই ব্রিফিংয়েই ছিলাম। আগামী অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিথিল করা হয়েছে রপ্তানি খাতে প্রণোদনার শর্ত। আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় গত ২ জুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন ও অনিশ্চয়তায় বাজেট নিয়ে তেমন শোরগোল শোনা যায়নি। বাজেট উপস্থাপনের ২০ দিনের মাথায় তা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল।
নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.5%। গড় মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছে অর্থ উপদেষ্টা। বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে 2,26,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। এদিকে সংশোধিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়িয়ে প্রায় 91,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রপ্তানি খাতের প্রণোদনা কমানোর শর্ত শিথিল করা হয়েছে এবারের বাজেটে। সামাজিক নিরাপত্তা 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছি। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে প্রণোদনা 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এই বাজেটের মূল চ্যালেঞ্জ। অন্যান্য দেশে যে প্রত্যক্ষ আয় থেকে রাজস্বের যে আয় সেটা হলো বেশি, আর অপ্রত্যক্ষ যেটা নাকি সাধারণ জনগণের উপর পড়ে সেটা হলো কম। আমাদের দেশে হলো রিভার্স, আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। সংসদ না থাকায় এবারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থ অধ্যাদেশ জারি করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মানুষকে স্বস্তি দিতে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে, কমানো হয়েছে জমির নিবন্ধন খরচও। আবাসন খাতকে গতিশীল করতে প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার। নানা সমালোচনা হলেও তারা এ সুযোগ অব্যাহত রাখে। বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এর উৎস সম্পর্কে জানতে চাইবে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। রোববার উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে বাজেট পাশ হলে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল হলেও এ খাতকে গতিশীল করতে কমানো হয়েছে জমির রেজিস্ট্রেশন ফি। দামি এলাকায় জমি নিবন্ধনের কর 8% থেকে কমিয়ে 6%-এর প্রস্তাব করা হলেও এখন তা আরও কমিয়ে 5% করা হয়েছে। যেসব এলাকায় 6 ও 4% কর প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। কালো টাকা সাদার বিধানটা তুলে দিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়। মানুষকে স্বস্তি দিতে বাজেটে শুল্ক করে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে 5% শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে এনবিআর। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% হয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিউটি পার্লার স্থাপনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোলার ব্যবহারে জনপ্রিয়তা বাড়াতে ইনভার্টার আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 1%। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও যাননি ছাত্ররা। পাশাপাশি 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীরা নিয়ম মাফিক বরাদ্দ না মানায় সংকট। প্রশাসনিক বরাদ্দ অনুসারে সবারই সুষ্ঠু আবাসন সম্ভব। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের 4র্থ তলায় খসে পড়েছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে। বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর মে মাসে এই তলাটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এখনও সেখানকার বিভিন্ন কক্ষে বাধ্য হয়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। আবাসন সংকট সমাধান সহ 5 দফা দাবিতে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শনিবার কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়।
সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের হল পরিদর্শনে আসার আলটিমেটাম দেন তারা। দরকার হলে আমরা একটু ঝুঁকি নিয়ে হলো আন্দোলনটা কয়েকদিন চালিয়ে যাই, যাতে নতুন বাজেটে আমাদের নতুন বিল্ডিং এবং পাশাপাশি এই কয়েকদিন থাকার জন্য বিকল্প আবাসনের যাতে ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই আমাদের সবসময় একটা আশা দেয় যে এটা হবে, কিন্তু সেই আশাগুলো কিন্তু আসলে ফুলফিল হয় না। আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হলত্যাগ করছি না। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, অনেক শিক্ষার্থী ইচ্ছামতো রুম দখলে রাখায় দেখা দিয়েছে সংকট। প্রশাসনিকভাবে হল বরাদ্দ হলে সবার সমানভাবে আবাসন নিশ্চিত করা সম্ভব। 755 জন শিক্ষার্থীর বিপরীতে 766টি সিট বরাদ্দের সুযোগ রয়েছে। সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে, কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। অধ্যক্ষ জানান, নতুন হল করার দাবি জানিয়েছে কলেজ প্রশাসন। এর আগে গত 15 বছরে ঢাকা মেডিকেল কলেজের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও একনেকে পাশ হয়নি একটিও। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনায় বিএনপি সহ 3টি দল ছাড়া বাকি সবাই একমত। ফরেস্ট সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের 5ম দিনের বৈঠকে মতামত জানায় গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। বৈঠক সূত্র জানায়, সংসদের উচ্চ কক্ষ গঠন, প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ বিষয়ে আলোচনা হবে। আজ সকাল 11:30টায় শুরু হওয়া এই বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সোম ও মঙ্গলবার মুলতবি থাকবে কমিশনের বৈঠক। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব। আমরা বলেছি জুলাই সনদ জুলাই করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে। গত 3 সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করে দলটির প্রতিনিধি দল। এর আগে সকালে সাবেক 3 সিইসি, ইসি সহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন আহমেদ, কাজী হাবিবুল আওয়াল সহ 19 জনকে আসামি করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনে জড়িত সাবেক সিইসি, কমিশনার ও ইসি সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে গুলশানে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতের সময় আরও ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডনে তারেক রহমান ও অধ্যাপক ইউনূসের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়ায় বাংলাদেশের উন্নয়নে অংশীদার সব রাষ্ট্র নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করছে। এ সময় সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদে কারো ভিন্ন মত থাকলেও যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব সংস্কার শেষ করে নির্বাচনের পথে এগিয়ে যাবে দেশ।
একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু ২৯ জুন। তার আগে পলাতক ৪ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। দুপুরে এই আদেশ দেন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট রাজধানী চাংখারপুলে গুলি করে স্কুল শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যা করা হয়। সকালে এই মামলায় গ্রেপ্তার ৩ পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া পলাতক অন্য আসামিরা হচ্ছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সন্দীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গেল ২৫শে মে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ ২৯শে জুন চার্জ হিয়ারিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী রবিবার প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন, আটক করা হয় ৮ জনকে। মৌখিক পরীক্ষার সনদ চেয়ে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের সরিয়ে দিতেই কঠোর হয় পুলিশ। প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ব্যবস্থা নেয় পুলিশ। আন্দোলনকারীদের সরিয়ে দিতে ব্যবহার করা হয় জলকামান, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। সনদের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ারা। এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দেয় তারা। পুলিশ বলছে বারবার অনুরোধ করেও সড়ক থেকে সরানো যায়নি আন্দোলনকারীদের। বাধ্য হয়েই লাঠিচার্জ করা হয়েছে। আটক করা হয়েছে নারী পুরুষ সহ ৮ জনকে। প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা এখানে পুরোটা বসে পড়েছে, পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না, আপনারা সাইডে থাকেন, পাশে থাকেন, গাড়িটা চলাচল করুক। যদি মনে হয় আপনাদের প্রতিনিধি দেন, আমি আবারও পাঠাচ্ছি সচিবালয়ে যান বা অন্য কোথাও যান, উপদেষ্টার সাথে কথা বলেন, কিন্তু আলোচনা করে শেষ করেন। কিন্তু তারা না, এইখানেই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে। আন্দোলনকারীদের দাবি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিকে 20,688 জনকে ফেল করানো হয়েছে। এনটিআরসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন তারা। এনটিআরসির এই নিয়োগ বাণিজ্য এবং তাদের এই অনৈতিক এবং দুর্নীতির যে বিষয়, এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং 18তমতে যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে যে বৈষম্যমূলক ফলাফল তৈরি করা হয়েছে, এই ফলাফল পুনর্বিবেচনা করে তাদেরকে যৌক্তিক যে ই সনদ সেটা দাবি দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। তাহলে আমাদের ই সনদ কোথায়? কেন আমরা ই সনদ পেলাম না? ভাইবার মার্কস তো যোগ হয় না। ই সনদ দিছে যেটা, সেটা কিন্তু রিটেনের মার্কসটা শুধু দিছে, ভাইবার মার্কস যোগ করে নাই। তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? আমাদের দাবিটা হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে, কারণ আমরা প্রিলিমিনারিতে 100 মার্কের মধ্যে হচ্ছে আপনার 40% মার্ক পেলে পাস করানো হয়। সেই ক্ষেত্রে আবার রিটেনে 100 মার্কের মধ্যে 40 মার্ক পেলে পাস করানো হয়, তারপরে ভাইভাতে কল করা হয়। আমরা এনটিএসসি কার্যালয়ে অনেকবার গিয়েছি, স্যারের কাছে গিয়েছি, কিন্তু স্যার কোনো উত্তর দেয় নাই। সদুত্তর না দেওয়ার পরে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। রাস্তা বন্ধ করে দেবেন? ইয়াসে তো আমাদের উপায় নেই, আমরা কি করবো বলে। 4 জন পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। মৌখিকে অংশ নেন 81,209 জন, পাশ করেছে 60,521 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় আবুধাবির কারাগারে আটক 25 জন সহ আরব আমিরাতের বিভিন্ন জায়গায় আটক শতাধিক প্রবাসীর দ্রুত মুক্তির দাবিতে ঢাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন প্রবাসীরা। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এরপর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন। আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা সবাইকে জুলাই প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে পুনর্বাসনের দাবি জানান তারা। পুলিশ জানিয়েছে শান্তিপূর্ণভাবে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় দাবি আদায়ে সড়ক অবরোধ করে জনভোগান্তি না করার অনুরোধ জানানো হয়।
কূটনীতিকের মাধ্যমে অথবা আরেকটি টেলিফোনের মাধ্যমে আমার সহযোদ্ধা যারা এখনো জেলখানায় বন্দী আছে তাদেরকে যেন আরেকবার ছাড়িয়ে নিয়ে আসে। জুলাই সনদের মধ্যে এই আমাদের নামটা অন্তর্ভুক্ত করা এবং প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রবাস জীবনে ঘাম জড়িয়ে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাদের কথা তারা চিন্তা করতেছে, তাদের মশলা তারা হতে তাদের ফ্যামিলি তারা চিন্তা করতেছে, তারা অ্যাশ করবে যখন তারা কিছু করতে পারবে না, বাইরের দেশে বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান করে তাদের বউফুলার নিয়ে অ্যাশ করবে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% কর বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিলে এই হুঁশিয়ারি দেন তারা। গতকাল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় তীব্র নিন্দাও জানান তারা। শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর দায়িত্ব নেয়া এই সরকারের এমন আচরণ উদ্বেগজনক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ট্যাক্স মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়াশোনা বাধাগ্রস্ত করবে। এ সময় শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা করায় সরকারের সমালোচনা করেন শিক্ষার্থীরা। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হব, আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব এবং আমাদের এই রায় বাতিল না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে কিন্তু ওদের উপরে কোনো চাপটা আসতেছে না, চাপটা আলটিমেটলি কোথায় আসবে? আমাদের সেমিস্টার ফি এর উপর আসবে। আমাদের সেমিস্টার ফি বাড়াতে হচ্ছে, তখন কি হচ্ছে আমাদের এই বাড়তি সেমিস্টার ফি দিয়ে ওরা হচ্ছে ওদের ট্যাক্সটা ফ্রি আপ করতেছে। আমরা শান্তিপূর্ণভাবে জিনিসটা মিটমাট করার চেষ্টা করছি এবং যদি ভবিষ্যতে আমাদের উপর হামলা আসে এবং আমাদের এই ন্যায্য অধিকার না লাভ করে, আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা আন্দোলন ভবিষ্যতে আরো বড় বিস্তরে লাভ করা হবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে নির্বাচন ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। সকাল 10টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক নিপীড়ন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের বিবরণ তুলে ধরেন জামায়াতের আমির। 2018 সালের সংসদ নির্বাচনকে জাপানের সাবেক রাষ্ট্রদূতের মধ্যরাতে নির্বাচন বলে মন্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানান সাইদা শিন ইচি। সেই সঙ্গে ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন তিনি। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে